প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো। করোনাকালীন এই ক্লাসে আমরা আজকে পড়ব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের ইতিহাস পার্ট 3 পড়ব। পার্ট 3 হচ্ছে বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস। বাংলাদেশের মানব বসতি, প্রাচীনকাল থেকে বাংলাদেশের মানব বসতি শুরু হয়েছে। প্রাচীনকালে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ বসবাস করত। শিক্ষার্থীরা, তোমরা বই বের করো, আমরা আজকে এই মানব বসতি সম্বন্ধে পড়বো। আজকে প্রাচীনকাল থেকে বাংলাদেশের মানব বসতি ছিল। আমাদের মানব বসতিটা প্রাচীন কাল থেকে ছিল। বর্তমান কালের কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের তা প্রমাণ হয়েছে। সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা জেলার কোনো কোনো অঞ্চল বাংলাদেশের প্রাচীন ভূমি। বাংলাদেশের যে প্রাচীন ভূমি আছে, সিলেটে, চট্টগ্রাম ও কুমিল্লার কিছু কিছু এলাকা আছে, এগুলা বাংলাদেশের হচ্ছে প্রাচীন ভূমি। তোমাদের আসতে পারে যে কোন কোন অঞ্চলে বাংলাদেশের প্রাচীন ভূমি আছে। রাজশাহী, বগুড়া, দিনাজপুর, টাঙ্গাইল ও নরসিংদী জেলার কিছু অঞ্চলও বেশ প্রাচীন। বাংলাদেশের এই রাজশাহী, বগুড়া, দিনাজপুর, টাঙ্গাইল ও নরসিংদীর এই জেলার কিছু কিছু এলাকা খুবই প্রাচীন। চট্টগ্রামের রাঙ্গামাটি, সীতাকুণ্ড, চট্টগ্রামের রাঙ্গামাটি আর সীতাকুণ্ড, এই দুইটা জায়গা চট্টগ্রামে আছে। কুমিল্লার লালমাই, কুমিল্লার কোথায়? লালমাই। আর হবিগঞ্জের চুনারুঘাট, হবিগঞ্জের চুনারুঘাট। নরসিংদীর উয়ারি বটেশ্বরের প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার যেমন পাথর ও কাঠের হাতকুঠা, বাটালি, তীরের ফলক প্রভৃতি আবিষ্কার হয়েছে। শিক্ষার্থীরা, এই যে পাথর ও কাঠের হাতকুঠা, এগুলা এই যে সীতাকুণ্ড বা লালমাই বা হবিগঞ্জের এই জায়গাগুলোতেই এগুলা হাতিয়ার, প্রাচীন যুগের এগুলা হাতিয়ার, পাথরের হাতিয়ার ছিল বা কাঠের হাতিয়ার ছিল। বাটালি ছিল তীরের ফলক, ধনুকেই তীর ইউজ করা হইতো। প্রাচীনকালে মানুষ বনে বাজারে ঘুরে বেড়াইতো, পশু পাখি শিকার করতো এই তীরের মাধ্যমে। প্রাগৈতিহাসিক যুগকেই অনেকেই প্রস্তর যুগ বলে। তোমাদের এখান থেকে একটা নৈর্ব্যক্তিক হতে পারে, প্রাগৈতিহাসিক যুগকে কোন যুগ বলে? তোমরা লিখবা প্রস্তর যুগ। প্রস্তর যুগের মানুষ বনে বাজারে ঘুরে যাযাবরের মতো জীবনযাপন করেছে। কোন যুগের মানুষ বনে বাজারে যাযাবরের মতো জীবনযাপন করেছে? তোমরা এটা যদি নৈর্ব্যক্তিক হয় তোমরা লিখবা প্রস্তর যুগের মানুষ। পশু পাখি ও মৎস্য শিকার এবং ফলমূল সংগ্রহ করে খাদ্যের চাহিদা পূরণ করেছে। এই প্রস্তর যুগের মানুষ কি করেছে? পশু পাখি শিকার করেছে ও মাছ শিকার করে তারা খেয়েছে। তাদের ফলমূল সংগ্রহ করে তাদের খাদ্যের চাহিদাগুলো মিটিয়েছিল। প্রস্তর যুগের পর নরসিংদীর উয়ারি বটেশ্বরে তাম্য প্রস্তর যুগের গর্ত বসতির চিহ্ন আবিষ্কার হয়েছে। প্রস্তর যুগের পর নরসিংদীতে, কোথায়? নরসিংদীর উয়ারি বটেশ্বরে তাম্য প্রস্তর যুগে গর্ত বসতির চিহ্ন আবিষ্কার হয়েছে। তোমাদের এখানে নৈর্ব্যক্তিক হতে পারে এইভাবে, গর্তে বসতি চিহ্ন আবিষ্কার হয়েছে কোথায়? কোন যুগে? তাম্য প্রস্তর যুগে। এটা তোমাদের নৈর্ব্যক্তিক হতে পারে। ভারতবর্ষের অনেক জায়গায় প্রস্তর যুগ ও তাম্য প্রস্তর যুগের মানব বসতির চিহ্ন পাওয়া যায়। মানব বসতির চিহ্ন পাওয়া যায় ভারতবর্ষের অনেক জায়গায়। প্রস্তর যুগ ও তাম্য প্রস্তর যুগে মানব বসতির চিহ্ন পাওয়া যায় ভারতবর্ষের অনেক জায়গায়। প্রস্তর যুগের নাম কি? প্রস্তর যুগ এবং তাম্য প্রস্তর যুগ, এই দুটো যুগে মানব বসতির চিহ্ন রয়েছে ভারতবর্ষে। বর্তমানে পাকিস্তানের হরপ্পা, মহেঞ্জোদারো ও ভারতের লোথাল
কালিমগান প্রভৃতি প্রত্নস্থানে সিন্ধু বা হরপ্পা নগর সভ্যতা নিদর্শন আবিষ্কৃত হয়েছে। বর্তমানে পাকিস্তানের হরপ্পা, পাকিস্তানে মানব সভ্যতা আছে, প্রত্নতাত্ত্বিক স্থান আছে পাকিস্তানের হরপ্পা। কি নাম? হরপ্পা। মহেঞ্জোদারো, পাকিস্তানে এটা আছে মহেঞ্জোদারো। ও ভারতের একটা জায়গার নাম আছে লোথাল। কালিমগান প্রভৃতি প্রত্নতাত্ত্বিক সিন্ধু সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছে। এই জায়গাগুলোকে বলা হচ্ছে সিন্ধু সভ্যতার নিদর্শন। সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব 2700 থেকে 1700 অব্দ পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে সিন্ধু সভ্যতা। ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। সিন্ধু সভ্যতাটা হচ্ছে ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। এখান থেকে তোমরা নৈবত্তিক পেতে পারো, হ্যাঁ, যে নৈবত্তিক হইতে পারে। সিন্ধু সভ্যতা প্রথম না দ্বিতীয় নগর সভ্যতা, তোমরা লিখবা যে প্রথম নগর সভ্যতা। আর সিন্ধু সভ্যতার যে তারিখটাও হতে পারে তোমাদের খ্রিস্টপূর্ব 2700 থেকে 1700 অব্দ সিন্ধু নগর সভ্যতা। শিক্ষার্থীরা, ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতার সিন্ধু সভ্যতার কোনো চিহ্ন বাংলাদেশে পাওয়া যায়নি। ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা সিন্ধু সভ্যতার কোনো চিহ্ন বাংলাদেশে পাওয়া যায়নি। সিন্ধু সভ্যতার চিহ্ন বাংলাদেশে পাওয়া যায়নি। তবে ভারত উপমহাদেশের দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন বগুড়ার বরেন্দ্রভূমি মহেস্থানগড়ে এবং নরসিংদীর মধুপুর ভূমি উয়ারি বটেশ্বরে আবিষ্কার হয়েছে। এটা এখানে তোমার একটা ভালো নৈবত্তিক পাবা, হ্যাঁ। ভারত উপমহাদেশের দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন, হ্যাঁ, ভারত উপমহাদেশের দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন বগুড়ার বরেন্দ্রভূমি মহাস্থানগড়। এটা আমাদের বগুড়া শহর থেকে 18 কিলোমিটার দূরে এই মহাস্থানগড়টা। এটা হচ্ছে ভারত উপমহাদেশের দ্বিতীয় নগর সভ্যতা। নরসিংদীর মধুপুর ভূমির উয়ারি বটেশ্বরে আবিষ্কৃত হয়েছে এবং নরসিংদীতে মধুপুর ভূমি এই জায়গাতে উয়ারি বটেশ্বর আবিষ্কৃত হয়েছে। মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম ছিল পূর্ণনগর। মহাস্থানগড় বলতে বগুড়া, এই মহাস্থানগড়টা প্রাচীন নগরটির নাম ছিল পূর্ণনগর। মহাস্থানগড়ে যেটি আছে নাম, প্রাচীন নাম ছিল বা এর আগের নাম ছিল মহাস্থানগড়ের প্রাচীন নগরটির নাম ছিল, আগের নাম ছিল পূর্ণনগর। খ্রিস্টপূর্ব 4th শতকে পূর্ণনগর গড়ে উঠেছিল। তোমাদের এখানে নৈবত্তিক হতে পারে কত শতকে পূর্ণনগর গড়ে উঠেছিল? খ্রিস্টপূর্ব 4th শতকে বা যীশু খ্রিস্টের জন্মের 4th শতকে। উয়ারি বটেশ্বরে অবস্থিত 2500 বছরের প্রাচীন নগরটির নাম এখনো জানা যায়নি। উয়ারি বটেশ্বরে যে 2500 বছর প্রাচীন নগরটির নাম এখনো জানা যায়নি। উয়ারি বটেশ্বরে যে 2500 বছরের প্রাচীন নগর আছে, এখনো এই প্রাচীন নগরটির নাম এখনো জানা যায়নি। সমসাময়িক কালে ভারত উপমহাদেশের 16টি বিখ্যাত জনপদের নাম পাওয়া যায়। কতটি ভারত উপমহাদেশের কতটি জনপদের নাম জানা যায়? তোমাদের এটা নৈবত্তিক হবে, তোমরা লিখবা 16টি। এই জনপদগুলো ছিল একটি পৃথক বা আলাদা রাষ্ট্র। এই 16টি জনপদ একটা পৃথক রাষ্ট্র। বাংলাদেশ যেমন একটা রাষ্ট্র, ওই 16টি জনপদের নাম আলাদা আলাদা একটা করে রাষ্ট্র। ভারত উপমহাদেশের অন্যান্য জনপদগুলো মৌর্য যুগ পূর্ব রাজনৈতিক ইতিহাস অল্প বিস্তার জানা যায়। মৌর্য যুগ পূর্ব রাজনৈতিক ইতিহাস অল্প বিস্তার জানা যায়, কিন্তু বর্তমান বাংলাদেশের অংশের ইতিহাস মৌর্য যুগের সম্রাট অশোকের সময় থেকে জানা যায়। বর্তমান বাংলাদেশের অংশে বাংলা ইতিহাস মৌর্য যুগ, মৌর্য একটা যুগের নাম, হ্যাঁ, মৌর্য যুগের সম্রাট ছিলেন, সম্রাটের নাম হচ্ছে অশোক। মৌর্য যুগের সম্রাট ছিলেন অশোক। এই অশোকের সময়ের কিছু তথ্য আমরা বাংলাদেশের অংশে জানা যায়।
মহাস্থানগড়ে প্রাপ্ত শিলালিপি থেকে অনুমান করা হয় মৌর্য সম্রাট অশোক পুণ্ড্রনগর শাসন করেছেন। মহাস্থানগড়, যে বগুড়ায় যে আমরা মহাস্থানগড় রয়েছে, বগুড়া শহর থেকে 16 বা 18 কিলোমিটার দূরে, এখানের শিলালিপি থেকে অনুমান করা হয় যে মৌর্য সম্রাট অশোক, মৌর্যের সম্রাটের নাম কি? অশোক, পুণ্ড্রনগর শাসন করেছেন। অশোক কোন নগর শাসন করেছেন? তোমাদের নৈমিত্তিক পুণ্ড্রনগর। আবার কেউ কেউ বলেছেন চট্টগ্রাম পর্যন্ত মৌর্য শাসনাধীন ছিল। আবার কেউ কেউ কি বলেছেন? চট্টগ্রাম পর্যন্ত এই মৌর্য শাসনাধীন ছিল। মৌর্য যুগের পর ভারত উপমহাদেশের অনেক অঞ্চল শুঙ্গ ও কুষাণ রাজাদের শাসনে ছিল। মৌর্য যুগের পর ভারত উপমহাদেশ বলতে আজকের বাংলাদেশ, আজকের পাকিস্তান, আজকের ইন্ডিয়া, এই তিনটাকে মিলে আমাদের ভারত উপমহাদেশ ছিল আগে। এখানে এই অঞ্চলগুলোতে শুঙ্গ ও কুষাণ রাজাদের শাসন ছিল। বাংলাদেশ অঞ্চলে শুঙ্গ ও কুষাণ যুগে কিছু পোড়ামাটির ফলক আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশে এই শুঙ্গ ও কুষাণ একটা যুগের নাম। ওই সময় কিছু পোড়ামাটির ফলক আবিষ্কৃত হয়েছে বা পাওয়া গেছে, কিন্তু শাসন বিস্তারের কোনো নিদর্শন পাওয়া যায়নি। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাস জানা যায় গুপ্ত যুগ থেকে। আমাদের দেশের বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জানা যায় গুপ্ত যুগ থেকে। গুপ্তরা মূলত ভারত উপমহাদেশের উত্তর অঞ্চলের শাসক ছিলেন। তোমাদের এটা নৈমিত্তিক হতে পারে, গুপ্তরা ভারত উপমহাদেশের কোন অঞ্চলের শাসক ছিলেন? তোমরা লিখবা উত্তর অঞ্চলের। বাংলাদেশের উত্তরাংশে পুণ্ড্রবর্ধন ভূমি নামের একটি প্রদেশ গুপ্তদের শাসনামুক্ত ছিল। বাংলাদেশের উত্তরাংশে বা উত্তর দিকে পুণ্ড্রবর্ধন ভুক্তি নামে একটি প্রদেশ গুপ্তদের শাসনাধীন ছিল। পুণ্ড্রবর্ধন ভুক্তি একটা প্রদেশ কাদের শাসনে ছিল? গুপ্ত শাসকদের শাসনে ছিল। আমাদের মনে রাখতে হবে আজকের বাংলাদেশ প্রাচীনকালের একক কোনো দেশ ছিল না। আমরা কি মনে রাখবো যে আমাদের আজকের বাংলাদেশটা প্রাচীনকালে একক কোনো দেশ ছিল না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তখন পুণ্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, গৌড়, বরেন্দ্র, হরিকেল প্রভৃতি জনপদ নামে পরিচিত ছিল। প্রিয় শিক্ষার্থীরা, গুপ্ত শাসনের শেষের দিকে বাংলাদেশের অঞ্চলের আরও কিছু রাজার নাম পাওয়া যায়। গুপ্ত শাসনের শেষের দিকে বাংলাদেশ অঞ্চলে আরও কিছু রাজার নাম পাওয়া যায়, যারা পরবর্তী গুপ্ত নামে পরিচিত ছিলেন। পরবর্তী গুপ্ত শাসকদের পর সপ্তম শতকে, কত শতকে? সপ্তম শতকে বা 7 শতকে শশাঙ্ক নামের এক শাসকের পরিচয় পাওয়া যায়। কত শতকে? সপ্তম শতকে। শাসকের নাম কি? শশাঙ্ক। তিনি গৌড়ের শাসক ছিলেন। তিনি কোথাকার শাসক ছিলেন? গৌড়ের। তাকে গৌড়ের প্রথম স্বাধীন শাসক বলা হয়। তার মৃত্যুর পর প্রায় 100 বছর প্রাচীন বাংলাদেশের কোনো স্থায়ী শাসকের তথ্য পাওয়া যায়নি। তার মৃত্যুর পর বাংলাদেশে আর 100 বছরের কোনো স্থায়ী শাসকের তথ্য পাওয়া যায়নি। শিক্ষার্থীরা, স্থায়ী শাসকের অভাবে হয়ে গেছে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করে। ছোট রাজ্যগুলো নিজেদের মধ্যে কলহ ও যুদ্ধে জড়িয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখলাম বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস। তোমরা বাড়ির কাজগুলো লিখে নাও। প্রাগৈতিহাসিক যুগের প্রত্নস্থানে প্রাপ্ত উপকরণগুলোর নামের তালিকা প্রস্তুত করবা বা লিখবা। নৈমিত্তিক লিখে আনবা যে পাঠটা আমরা এখন পড়লাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।